ধন্যবাদ স্যার। আজকে আমরা মুক্তাঙ্গন কবিতা চর্চার ক্লাস শুরু করতে চলেছি। প্রচণ্ড শীতেও আমরা কাবু না হয়ে সবাই একসাথে হাজির হয়েছি, এই জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো আছেন তো ঠান্ডায়? হ্যাঁ গো, ভালো আছি। ভালো। সবাই ভালো আছি। ঠিক আছে। ঘুম স্টেশন হয়ে গেছিল দার্জিলিং এ, ঘুম স্টেশন সকালবেলা। লেপ মুড়ি দিয়ে পড়ে আছি সব। বেরোতে আর ইচ্ছে করছে না ঘর থেকে, লেপের ভেতর থেকে। হ্যাঁ, আজকে প্রচন্ড ঠান্ডা। ঠিক আছে, আজকে আমরা কবিতা নিয়ে হাজির হচ্ছি। আজকের কবিতা শক্তি চট্টোপাধ্যায় এবং সুনীল গঙ্গোপাধ্যায় দুজনেই, প্লাস এবারে নিজের ইচ্ছা মতো যদি কেউ করেছেন সেটাও করবেন। ঠিক আছে, আজকে কাকে দিয়ে স্টার্ট করি? বিথিকা দি হবে ফার্স্টে? চেষ্টা করছি। আচ্ছা, থ্যাংক ইউ। আমাদের জীবনের প্রত্যেকেরই, প্রবীণদের চাওয়া পাওয়াটাই এই কবিতার মধ্যে আছে আর কি। মৌসুমী চট্টোপাধ্যায়ের লেখা। আমি নাম খুঁজে পেলাম না, নাম আমি উপলব্ধি দিয়েছি। আমি বার্ধক্যকে ভয় পাই না, বয়সের সংখ্যা বাড়তে থাকলে আমি অস্বস্তি বোধ করি না। আমার ত্বকের কুঁচকে যাওয়া, চুলের রূপলি বর্ণ কিংবা হাঁটুর ব্যথা আমাকে বিব্রত করে না। আমি জানি বয়স মানেই পরিবর্তন, শরীরে, মনে, জীবন যাপনে। আমি একাকিত্বকেও ভয় পাই না। সময়ের সাথে আমি বুঝেছি একাকিত্ব কারোর শাস্তি নয়, বরং নিজের সঙ্গে সময় কাটানোর আরেক নাম। আমি নিঃসঙ্গতার গহ্বরে হারিয়ে যেতে চাই না, বরং একাকিত্বকে বন্ধু করে নিতে চাই। নিজের ভাবনার বিস্তীর্ণ আকাশে উড়তে চাই মুক্ত বিহঙ্গের মতো। কিন্তু একটাই ভয় তাড়া করে ফেরে, আমি যেন কারোর জন্য বোঝা না হয়ে যাই। আমি যেন কারোর জন্য দায়িত্বের ভার হয়ে না দাঁড়াই, কারোর জীবনের হিসেব নিকেশে এক অপ্রত্যাশিত সংযোজন হয়ে না থাকি। আমি চাই না কেউ আমাকে শুধুমাত্র করুণার দৃষ্টিতে দেখুক। আমি চাই না আমার দুর্বলতাকে কেউ নিজের আত্মত্যাগের গল্পে পরিণত করুক। আমি চাই না আমার বার্ধক্য কারো কপালে চিন্তার ভাঁজ ফেলুক। আমি চাই আমার বয়স হোক অভিজ্ঞতার সম্পদ, যার প্রতিটি দিন বয়ে আনবে নতুন উপলব্ধির আলো। আমি চাই বৃদ্ধ বয়সে আমি এক অগ্রন্থিত কবিতা হয়ে থাকি, যার প্রতিটি শব্দে থাকবে বেঁচে থাকার আনন্দ, জীবনের গভীরতা। আমি চাই আমার শেষ বয়স হোক এক কাপ ধোঁয়া ওঠা চায়ের মতো, যার প্রতিটি চুমুকে থাকবে অতীতের উষ্ণতা, জীবনের গল্পের মিষ্টতা, আর একান্ত নিজস্বতার প্রশান্তি। নমস্কার। বাহ, খুব সুন্দর, সবার খুব ভালো লাগলো মনে হয়। আর যদি আমাদের স্যার শুনেছেন, স্যারেরও খুব ভালো লাগবে। কবিতাটা খুব সুন্দর, খুব সুন্দর বলেছ। থ্যাংক ইউ। খুব ভালো। এরপরে আমাদের মধ্যে আছেন, সবাই মিলে একটা হাততালি দিবেন। আমাদের গোপাল বাবু আছেন আজকে, আমি দেখলাম। দাদা আছেন কি? হ্যাঁ আছি আমি, কিন্তু আমি রেডি নেই, অন্যদিন আমি করব।
আচ্ছা ঠিক আছে, আপনি আমাদের মধ্যে আছেন, শুনুন সবার। আচ্ছা ঠিক আছে, পরের দিন শুনবো আপনার। ঠিক আছে, খুব ভালো লাগলো আপনি জয়েন করেছেন। ঠিক আছে, হুম, ঠিক আছে, থ্যাংক এই ইউ। জন্য আপনার জন্য হাততালি একটা। এভাবেই থাকবেন আমাদের সাথে। এরপরে দেবযানী দি। বলবো? হ্যাঁ, কি শোনাচ্ছ বলো। আমি একটা ছোট্ট সুনীল গঙ্গোপাধ্যায়ের ছোট্ট একটা কবিতা বলছি। হুম, ঠিক আছে। তোমার সঙ্গে দেখা হলে, সুনীল গঙ্গোপাধ্যায়। তোমার সঙ্গে দেখা হলে জিজ্ঞেস করতাম, তুমি মানুষকে ভালোবাসো না, অথচ দেশকে ভালোবাসো কেন? দেশ তোমাকে কি দেবে? দেশ কি ঈশ্বরের মতন কিছু? তোমার সঙ্গে দেখা হলে জিজ্ঞেস করতাম, গুলি বিনিময়ে তুমি প্রাণ দিলে দেশ কোথায় থাকবে? দেশ কি জন্মস্থানের মাটি, না কাঁটা তারের সীমানা? বাস থেকে নামিয়ে যাদের তুমি হত্যা করলে, তাদের বুঝি দেশ নেই? তোমার সঙ্গে দেখা হলে জিজ্ঞেস করতাম, তুমি কি করে জানলে আমি তোমার শত্রু? কোনো প্রশ্নের উত্তর না দিয়েই তুমি আমার দিকে রাইফেল। ভাষাহীন দেশপ্রেমিক হয়? নমস্কার। বাহ, খুব সুন্দর। এই শীতের মধ্যেও ঠিক সবাই খুঁজে খুঁজে নিজের ইচ্ছা মতো নিজের ভালো লাগার কবিতা সবাই বলছে, পাঠ করছে, খুব ভালো লাগছে। Thank you. এরপরে কলকাতাতে যে যায়, কলকাতাতে বিমলা ম্যাডাম। কেমন গরম পড়েছে বলো? হ্যাঁ, দারুণ। দারুণ। খুব ভালো। তুমি কি শোনাচ্ছ? আচ্ছা, আমি বরেণ্য কবি পূর্ণেন্দু পত্রীর একটা কবিতা শোনাচ্ছি। ঠিক আছে। আচ্ছা। এক মুঠো জোনাকির আলো নিয়ে ফাঁকা মাঠে ম্যাজিক দেখাচ্ছে অন্ধকার। এক মুঠো জোনাকির আলো পেয়ে এক একটা যুবক হয়ে যাচ্ছে জলটুঙি পাহাড়, আর যুবতীরা সুবর্ণরেখা। সাপুড়ের ঝাঁপি খুলতেই বেরিয়ে পড়ল এক মুঠো জোনাকি। পুজো সংখ্যা খুলতেই বেরিয়ে পড়ল এক মুঠো জোনাকি। এক মুঠো জোনাকির আলো নিয়ে ফাঁকা মাঠে ম্যাজিক দেখাচ্ছে অন্ধকার। ময়দানের মঞ্চে এক মুঠো জোনাকি উড়িয়ে জয়ধ্বনি দিয়ে উঠল যেন কারা? রবীন্দ্র সদনে ৩০ জন কবি ৩০ দিন ধরে আউড়ে গেল এক মুঠো জোনাকির সঙ্গে তাদের ভাব আর ভালোবাসা। ইউনেস্কোর গোল টেবিল ঘিরে বসে গেছে মহামান্যদের সভা। এক মুঠো জোনাকির আলোয় আফ্রিকা থেকে আসমুদ্র হিমাচল সমস্ত হোগলা বন আর ফাটা দেওয়ালে সাজিয়ে দেবে তারা কোণারক কিংবা এথেন্সের ভাস্কর্য। ৭ শতাব্দীর অন্ধকার এইভাবে ফাঁকা মাঠে ম্যাজিক দেখিয়ে চলেছে এক মুঠো জোনাকির আলো। নমস্কার। বাহ, খুব ভালো হয়েছে। তুমি কলকাতায় ফিরেছো? ফিরেছি, গত পরশুদিন ফিরেছি। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, খুব ভালো। এরপরে আমাদের দেবশ্রীদি, কেমন আছো শীতেতে? ঠান্ডায় জবু তবু হয়ে গেছি। তাও কবিতা ঠিক খুঁজে এনেছো সবার কাছে প্রকাশ করার জন্য, খুব ভালো। ঠিক তুমি বলবো? শোনাও। হ্যাঁ, তুমি শোনাও, কি শোনাচ্ছ? আমি সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই সব স্বপ্ন কবিতাটি বলছি। হ্যাঁ, চেষ্টা হ্যাঁ, করছি। ঠিক আছে, ঠিক আছে। কারাগারের ভিতরে পড়েছিল জ্যোৎস্না, বাইরে হাওয়া, বিষম হাওয়া, সেই হাওয়ায় নশ্বরতার গন্ধ। তবু ফাঁসির আগে দীনেশ গুপ্ত চিঠি লিখেছিল তার বৌদিকে, আমি অমর, আমাকে মারিবার সাধ্য কাহারও নাই। মধ্যরাত্রি, আর বেশি দেরি নেই, প্রহরের ঘণ্টা বাজে, শান্তিও ক্লান্ত হয়,
শিয়রের কাছে এসে মৃত্যুও বিমর্ষ বোধ করে। কন্ডেমড সেলে বসে প্রদ্যোৎ ভট্টাচার্য লিখছে, মা, তোমার প্রদ্যোৎ কি কখনো মরতে পারে? আজ চারিদিকে চেয়ে দেখো, লক্ষ প্রদ্যোৎ তোমার দিকে চেয়ে হাসছে। আমি বেঁচেই রইলাম মা, অক্ষয়। কেউ জানতো না সে কোথায়। বাড়ি থেকে বেরিয়েছিল ছেলেটি, আর ফেরেনি। জানা গেল দেশকে ভালোবাসার জন্য পেয়েছে সে মৃত্যুদণ্ড। অতি দ্রুত পোস্টকার্ডে লিখেছিল, শেষ মুহূর্তের আগে পোস্টকার্ডে ভবানী ভট্টাচার্য অতি দ্রুত লিখেছিল ছোট ভাইকে, অমাবস্যার শ্মশানে ভীরু ভয় পায়, সাধক সেখানে সিদ্ধি লাভ করে। আজ আমি বেশি কথা লিখব না, শুধু ভাবব মৃত্যু কত সুন্দর। লোহার শিকের ওপর হাত, তিনি তাকিয়ে আছেন অন্ধকারের দিকে। দৃষ্টি ভেদ করে যায় দেয়াল, অন্ধকারও বাগময় হয়। সূর্য সেন পাঠালেন তাঁর শেষ বাণী, আমি তোমাদের জন্য কি রেখে গেলাম? শুধু একটি মাত্র জিনিস, আমার স্বপ্ন, একটি সোনালী স্বপ্ন। এক শুভ মুহূর্তে আমি প্রথম সেই স্বপ্ন দেখেছিলাম। সেই সব স্বপ্ন এখনো বাতাসে উড়ে বেড়ায়, শোনা যায় নিঃশ্বাসের শব্দ, আর সব মরে, স্বপ্ন মরে না। অমরত্বের অন্য নাম হয়। নমস্কার। বাহ, খুব ভালো, খুব সুন্দর বললে, আস্তে আস্তে ধীরে ধীরে, খুব ভালো লাগছে। শেষ মুহূর্তে দেখলাম গো পেছনের। আহ, খুব খুব ভালো হয়েছে, তুমি তো সবসময়ই ভালো করো, খুব ভালো হয়েছে। না না, সবাই ভালো বলে। আচ্ছা, এরপরে কৃষ্ণাদি বলবেন? কৃষ্ণাদি আছেন? আছি, গলা হুম, ভীষণ ধরে আছে, বলছি। গলা ধরে আছে, সবার ধরে আছে, ওই চলবে। তুমি কি বলছো বলো? হুম, আমি বলছি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের আমার ভারতবর্ষ। বাহ, আমার ভারতবর্ষ 50 কোটি নগ্ন মানুষের, যারা সারাদিন রৌদ্র ঘাটে, সারা রাত ঘুমোতে পারে না, ক্ষুধার জ্বালায় শীতে কত রাজা আসে যায়, ইতিহাসের ঈর্ষা আর দেশ আকাশ বিষাক্ত করে, জল কালো করে, বাতাস ধোঁয়ায় কুয়াশায় ক্রমে অন্ধকার হয়। চারিদিকে ষড়যন্ত্র, চারিদিকে লোভীর প্রলাপ, যুদ্ধ ও দুর্ভিক্ষ আসে। পরস্পরের মুখে চুমু খেতে খেতে মাটি কাঁপে সাপের ছোবলে, বাঘের থাবায়। আমার ভারতবর্ষ চেনে না তাদের, মানে না তাদের পরোয়ানা। তার সন্তানেরা ক্ষুধার জ্বালায় শীতে চারিদিকের প্রচণ্ড মারের মধ্যে আজও ঈশ্বরের শিশু, পরস্পরের সহোদর। নমস্কার। বাহ, কবিতাটা খুবই সুন্দর। ঠিক আছে, এরপরে আমি ডাকবো মিতাদি আর শ্যামলীদিকে। আর মিতাদি, একদিনের পরে রাখো না প্লিজ, রিনা। একবার, আচ্ছা আর ঠিক আছে। একদিনের পরে রাখো। হ্যাঁ হ্যাঁ, লক্ষ্মীদি, হ্যাঁ বলো। তুমি শোনাও কিছু। আচ্ছা ঠিক আছে। হুম, কি বলো তোমার, দাঁড়াও, ভিডিওটা আবার কি হলো। হ্যাঁ শোনাচ্ছি না। অন্য কাউকে ডাকবো? না না, আমি বলছি। আচ্ছা, কবি কবি দীপক চন্দ্র দাসের মানুষ করুন স্যার। মাস্টার মশাই, কি ভাবছেন? কি হচ্ছে চারিদিকে? কি দেখছেন? কি শুনছেন খবরের কাগজে, টিভিতে, সোশ্যাল মিডিয়ায়?
ডাক্তার মাকে ঘর থেকে বের করে দেয়, ইঞ্জিনিয়ার বাপকে পেটায়, অফিসার ঘুষ নেয়, মিনিস্টার টাকা চুরি করে। মাস্টারমশাই, কি ভাবছেন? এদের আপনিই পড়িয়েছেন। হ্যাঁ, হ্যাঁ, আপনি সারা জীবন ধরে এদের আপনিই পড়িয়েছেন। আপনি স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে আপনিই পড়িয়েছেন। আপনি। সব ভুল সিলেবাস স্যার, সব ভুল। এবার সিলেবাসটা বদলাতে বলুন স্যার। সব সিলেবাসে এবার মনুষ্যত্ব যোগ করতে বলুন। শুধু ডাক্তার নয়, ইঞ্জিনিয়ার নয়, অফিসার নয়, মিনিস্টার নয়, এসব হয়ে ওঠার আগে আমাদের মানুষ করুন স্যার। আমাদের মানুষ করুন, আমাদের মানুষ করুন। নমস্কার। বাহ, বাবা কি দিলে গো, দুর্ধর্ষ হয়েছে। লক্ষ্মী, খুব ভালো। কালেকশন খুব সুন্দর, খুব ভালো। যদি এটা পুরোনো হুম হুম এরপরে দেবাশিস দা আছেন? হ্যাঁ, আছি। আপনার অনেকদিন কবিতা শুনিনি মনে হচ্ছে। আচ্ছা, করুন। বলছি। আজকে তো কোনো রেস্ট্রিকশন নেই, যা ইচ্ছে বলা যায়, তাই তো? যখন হ্যাঁ, কবি হ্যাঁ, কবিতা। হুম। ঠিক আছে, আমি মহাদেব সাহার লেখা একটি কবিতা জীবনের পাঠ, এটি পাঠ করছি। সুধাই বৃক্ষের কাছে, বলো বৃক্ষ, কিভাবে চলতে হয় কঠিন সংসারে? তুমি তো দেখেছো এই পৃথিবীতে অনেক জীবন। বৃক্ষ বলে, শোনো, এই সহিষ্ণুতাই জীবন। বলি আমি উদ্দাম নদীকে, বলো উন্নতোয়া নদী, কেমন দেখেছো তুমি মানুষের জীবন যাপন? তুমি তো দেখেছো বহু সমাজ সভ্যতা। মৃদু হেসে নদী বলে, দুঃখের অপর নাম জীবন যাপন। যাই আমি কোনো দূর পাহাড়ের কাছে, বলি, শোনো হে মৌন পাহাড়, তুমি তো কালের সাক্ষী, বলো না বাঁচতে হলে কিভাবে ফেলতে হয় এখানে চরণ? কেবল দেখায় তার নিজের জীবন। অবশেষে একটি শিশুকে আমি বুকে নিয়ে বলি, তুমি এই জীবনের কতটুকু জানো? কোথায় নিয়েছো তুমি জীবনের পাঠ? শিশুটি কেবল বলে, এসো খেলা করি আমরা দুজনে। নমস্কার। বাহ, খুব ভালো। এরপরে এরপরে মিতাদি করবো? শ্যামলী দিদি রেডি? হ্যাঁ, রেডি। আচ্ছা, ঠিক আছে, তোমরা বলো। জানি না, আমি রেডি। হুম, হ্যাঁ, আমিও রেডি। ঠিক আছে, ঠিক আছে, তোমরা বলো। ঠিক আছে। আমরা আজকে পড়ছি কবিতাটির নাম আমরা সকলেই, শক্তি চট্টোপাধ্যায়। সমস্ত সকাল বেলা ধরে কারা আমাদের হারানো দিনের গল্প বলে গেল? সমস্ত সকালবেলা ধরে কারা আমাদের উঠতে বলল না? কেবল বলল, বসে বসে শোনো তোমরা, তোমাদের সেই দিনগুলি যা তোমরা পিছনে ফেলে রেখে এসেছিলে, তা কেউ কুড়িয়ে নেয়নি আর। তুমি টাকা হারিয়ে এসেছো, পেছন থেকে কুড়িয়ে নেয় অনেকে। পথ হারিয়ে এসো তুমি, সে পথেই অনেকে সারিবদ্ধ পথিক চলেছে। মৃতদেহ ফেলে রেখে এসো তুমি, শকুন শৃগাল ভোগ করেছে মাংস। দরজা খুলে রেখে এসো তুমি, ত্রস্ত মেয়ে মানুষ নিয়েছে পেতলের বাসন। বাড়ি ফেলে রেখে এসো তুমি, সমস্ত নৈরেকার, সকলই নৈরেকার। তুমি ছেঁড়া জামা দিয়েছো ফেলে, ভাঙা লণ্ঠন, পুরনো কাগজ, চিঠিপত্র, গাছের পাতা, সবই কুড়িয়ে নেবার জন্য আছে কেউ। তোমাদের সেই হারানো দিনগুলি কুড়িয়ে পাবে না তোমরা আর।
তোমরা যতই যাবে ততই যাবে মৃত্যুর দিকে। বোঝাবে সকলে, ওই তো জীবন, ওই তো পূর্ণতা, ওই তো সর্বাঙ্গীন সর্বাবয়ব, ওই তো থাকে বলে সমাজ, ধর্ম, সাহিত্য, ধ্যান, পরমার্থ, বিষাদ। সমস্ত সকালবেলা ধরে কারা আমাদের হারানো দিনের গল্প বলে গেল। তারা কোথা থেকে পেয়েছে বলে গেল না, স্বীকার করলো না তারা পথ থেকে চুরি করেছে কিনা আমাদের। সেই হারানো স্বপ্নগুলি, স্মৃতিগুলি আমরা অনুভব করলাম আবার। সেই সব হারানো গল্প যা আমরা এতাবৎকাল হারিয়ে এসেছি বনে প্রান্তরে, পুরনো খাতার স্লেটে, রাস্তলায়, নদী, সমুদ্রে, বেলাভূমিতে, পথে, ডালে ডালে, টকি হাউসে, হারিয়ে এসেছি স্টেশনে, খেয়াঘাটে, কলকাতার গ্রামে গ্রামে, কারুর চুলে, কারুর মুখে চোখে, কারুর অঙ্গীকারে। হারিয়ে এসেছি ফিরে পাবো না জেনে, কখনো আর ফিরে পাবো না সেই দিন, যা ঝড় বৃষ্টি রৌদ্রে হেমন্তে ভরা সেই সব বাল্যকালের নগ্নতার কান্নার পয়সা পাবার দিন। ফিরে পাবো না আর কাগজের নৌকা ভাসানোর দিন, উঠানের ক্ষণিক সমুদ্রের কলরোলে। ফিরে পাবো না আর সেই সব জ্যোৎস্নার ঝরা পাতার কথকথার দিন। ফিরে পাবো না আর। সমস্ত সকালবেলা ধরে কারা আমাদের সেই সব হারানো দিনগুলির কথা বলে গেল। সকালবেলা তাই আমাদের কোনো কাজ হয়নি করা। আমরা অনন্তকাল এমনি চুপচাপ হারানো দিনের গল্প শুনছিলাম। পুলিশের মতো আমরা আমাদের কর্তব্য স্থির করেছিলাম। পুলিশের মতো আমরা ভাবছিলাম সেই সব হারানো দিনগুলি ফিরে পাওয়ার জন্য লাকি মিতাকে পাঠিয়ে দেখব একবার। আমরা বসে বসে এলোমেলো উত্তাল সম্ভাবনার স্বপ্নে এমনি করে ব্যস্ত রেখেছিলাম আমরা এমনি করে সময়ের একের পর এক চড়াই উতরাই হচ্ছিলাম পার। এমন সময় তারা বলল, গাড়ি এসে গেছে, উঠে পড়ো, এখানে থাকলে বাঘে খাবে তোমাদের। আমরা তখনই লাফিয়ে লাফিয়ে অনেকে হামাগুড়ি দিয়ে হেঁটে ভবিষ্যৎ গাড়ির দিকে চলে গেলাম। আমরা সকলেই এখানে বাঘের জিহ্বা এড়িয়ে গিয়ে ওখানের বাঘের জিহ্বার দিকে চলে গেলাম। নমস্কার। বাহ, খুব ভালো, খুব সুন্দর। দুজন মিলে যৌথভাবে করেছো একটা কবিতাকে। খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, ঠিক আছে। তৃপ্তি, তো তারা আছে? তৃপ্তি, দিয়ে দিলে ভালো হতো। আচ্ছা তুই তাহলে করে নে। কানামাছি, রামেন্দু দত্ত। চৌরঙ্গীর এক মোড়ের মাথায় মস্ত একটা হোটেল বাড়ি। ফিটফিটে তিন ফটিকবাবু এলেন চড়ে ফিটন গাড়ি। চেয়ার টেবিল শূন্য সবই, দুপুর দুটো তখন মোটে। খানসামারাও অবাক হলো, এই সময়ও খদ্দের জোটে। ভাবলে, হ্যাঁ তা হতেও পারে, এরা তো আর সাহেব নয়। ভাবনা তাদের বন্ধ করে হাঁক পড়ল, কাম অন বয়। বয়ের কিন্তু বয়স কত কেই বা তার হিসেব রাখে, 30 কিংবা 63 হোক, বয় চিরকাল বয়ই থাকে। বাবুদের হুকুম হলো, কোরমা পোলাও কোপ্তা চাই,
এক এক জনে ওড়ান ন ডিস, এই দিতে এই পাতে নাই। তারার দাপে হোটেল কাঁপে, বয় তটস্থ, হোটেল ফাঁক। এক বাবু কন, এবার ভায়া চায়ের অর্ডার দেওয়া যাক। চা এলো আর সঙ্গে এলো 150 টাকার একটি বিল। এদের তখন পেট ভরেছে, মেজাজ খুশ আর দরাজ দিল। এক বাবু তার পকেটে হাত দিতেই ঝপাত করে পার্শ্ববর্তী বন্ধু তাহার অমনি সেটা নিলেন ধরে। করছো কি এ? আরে সে কি, তুমিই দেবে? তাও কি হয়? এই খাওয়ানটা আমার পালা, আমিই দেব। ইধার বয়। এই ওয়েটার, শোন কথা, শোন, নিসনে টাকা ওর কাছেতে। এ ধারে আয়, দিচ্ছি আমি দিচ্ছি এ ধারেতে। বয় বেচারা এধার থেকে কেবল চলে অপর ধারে, সেখান থেকে আচকান ধরে, আরেক বাবু টানেন তারে। মীমাংসা এর ক্রমেই যখন কঠিন হতে কঠিন হয়, একজনা কয়, আচ্ছা রসো, ফল কি করে কাল ক্ষয়? এই ওয়েটার, চোখটা তোমার রুমাল বেঁধে দিচ্ছি কষে। আর এই আমরা চেয়ার টেনে উল্টো পাল্টা থাকবো বসে। যাকেই তুমি প্রথম ছোঁবে সেই দেবে এই বিলের টাকা। কেউ আর কিছু কইবে নাকো, এই কথা ঠিক রইল পাকা। যেমনি বলা অমনি করা, কানামাছি ভোঁ ভাঁ। বয়ের চোখটি বেঁধে বাবুরা দিলেন চোঁ চাঁ। শূন্য ঘরে চরকি ঘোরে, শূন্য চেয়ার টেবিল ঠেকে। চোখের রুমাল খুলে ওয়েটার সর্ষে ফুলের ফসল দেখে। কোথায় বাবু, কোথায় বাবু, বাবুর দলটি কোথায় আর? হোটেল ঘরে ওয়েটার কাঁদে, বাবুরা সব পোগার পার। নমস্কার। দারুণ বলেছো গো, দারুণ। কবিতাটাও বাহ। সুন্দর, আর তুমি বলেওছ দারুণ একদম। দারুণ, খুব ভালো লাগে। থ্যাংক ইউ। খুব সুন্দর বলে সবেতেই। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। ম্যাডাম মাঝে মাঝে ঝাঁপি থেকে বেশ একটু করে বার করে ফেলে। হুম। তাই না? আর এটা আজকে নতুন লক্ষ্মী দিয়েও বার করেছে ভালো। যেগুলো আমি তো পেয়েছি, ব্যাস বলে দিলাম। হুম, খুব ভালো। আচ্ছা, এরপর আমাদের আজকে নির্মলাদি আছে। নির্মলাদি ক্লাস অফ আছে বোধহয়, আমাদের সাথে জয়েন এই করেছে আমাকে আজকে। দিয়ে দাও, আমি এবার বেরিয়ে যাবো। আচ্ছা, নির্মলাদি আছে। আচ্ছা বৈশাখী, তুমি বলে ফেলো। হ্যাঁ, আমার কাজ আছে, বেরিয়ে যাবো। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আমার কবিতাটির নাম হচ্ছে তোমাকে কখনো লিখিনি। কবি মৃণাল গাঙ্গুলি। আজ সব কবিতা পড়ে দেখলাম, তোমাকে কোথাও লিখিনি। যতবার কলম ছুঁয়েছি কাগজের বুকে, ততবার শব্দেরা ঝরে গেছে বাতাসের কাছে। তোমার নামের প্রথম অক্ষর লিখতে গিয়ে আঙুল কেঁপে উঠেছে বারবার। তুমি থেকে গেছো অলিখিত, অজানা, শব্দের বাইরের কোনো এক অনন্ত জগতে। আমি প্রেম লিখেছি, ব্যথা লিখেছি, ছোটের নিঃসঙ্গ বিকেল লিখেছি, জল ভেজা শাড়ির নরম গন্ধ লিখেছি। কিন্তু তোমাকে না, তোমাকে কখনো লিখিনি। তোমার চোখের গভীরতা, তোমার কণ্ঠের অন্ধকার, তোমার ছুঁয়ে থাকা সকালবেলার কফি, এগুলো সব কবিতা হতে চেয়েছিল। কিন্তু আমি পিছন টেনে ধরেছি প্রতিবার। তোমাকে শব্দে বাঁধা মানেই অনন্ত এক অস্তিত্বকে ক্ষুদ্র করে ফেলা। আমি তা পারিনি। তাই আজও আমি শুধু তাকিয়ে দেখি, শব্দেরা তোমাকে ছুঁতে এসে পথ হারিয়ে ফেলে। আর আমি এক বুক শূন্যতা নিয়ে লিখি। নমস্কার। বাহ, তুমিও তো দারুণ দিলে গো। দারুণ বললে গো, কি সুন্দর লিখে।
কেউ দারুণ কম হয়েছে। যায় না, সবাই ঠিক আছে। হ্যাঁ, থ্যাংক ইউ। আর এরপরে রেগুলার ক্লাসেস নির্মলাদি, হচ্ছে না? নির্মলাদি শোনার জন্য অপেক্ষায় আছি আমরা। নির্মলাদি, বলছি আমি শুনছি এবং সঙ্গে আছি। আমি আজকে আচ্ছা এসআইআর এর হিয়ারিং এ এসডি অফিসে লাইনে দাঁড়িয়ে আছি, শুনছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বা থ্যাংক ইউ তোমাকে। এর মধ্যেও তুমি শুনছি। নিজের কাজ চালিয়ে যাচ্ছ, অথচ আমাদের সাথে আছো। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ। আসলে প্রত্যেক সোমবারই প্রোগ্রাম থেকে যাচ্ছে, আমাকে যেতে হচ্ছে, আমি জয়েন করতে পারছি না, নিজেরই খুব খারাপ লাগছে। তো আজকে আচ্ছা আচ্ছা, ছিলাম, কিন্তু এই যে এসআইআর এর হিয়ারিং এ এসে লাইনে দাঁড়িয়ে আছি। ঠিক আছে, তুমি যে আমাদের শুনছি। স্পর্শে আছো এটাই খুব, না, একদম নিজের কাজগুলো তো করতেই হবে। ভীষণ ভালো লাগে থাকতে। হুম, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, এরপরে সুনীত স্যার। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। বলছি, হুম, বলুন। কবি শক্তি চট্টোপাধ্যায়ের এইটুকু তো জীবন, চলো যাই, রোদ্দুর পা উঠিয়েছে, এখানে লাঙলের ফালে উঠছে মাটি, এখানে তেমন পরিপাটি মানুষ কেউ নেই, আদুল গায়ে লোক চলছে ফিরছে, আলো বাতাসের মতো স্বাভাবিক। শোনা কি যাচ্ছে না? হয়েছে? হ্যাঁ, শুনতে পাওয়া যাচ্ছে না। সুনীত স্যার মিউট হয়ে গেছেন নাকি? শুনতে পাচ্ছি না। কত জল ঘোলা করতেও কথা বলে হুম, এখানে, অনেকে গাছপালার সঙ্গে, শিকড় বাকড়ের সঙ্গে, ফুলের চেয়ে শিকড়ের সঙ্গে এখানে সমঝোতা বেশি, মাটির কাছাকাছি থাকে বলে গায়ে এদের কেমন সোদা সোদা গন্ধ, যা কেবলই মনে পড়ায় ভাট ফুল, যজ্ঞ ডুমুর, দোলঞ্চ আর দেবদারুর ফল, গরুর গাড়ির আলস্য আরো বন্ধর এখানে, মানুষকে খুব দৌড়াতে দেয় না, বারণ করে, কেননা এইটুকু তো জীবন, অত দৌড়ে ঝাঁপে আলাদা করে কি পাবে, জীবন ছাড়া মৃত্যুকে পাবার জন্য তাড়াহুড়োর কোনো অর্থ হয় না। নমস্কার। বাহ, খুব সুন্দর সুন্দর কবিতা শুনলাম আজকে। থ্যাংক ইউ। আচ্ছা, খুব ভালো হয়েছে। এইভাবেই থাকবেন আমাদের সাথে। ঠিক আছে, মিতাদি, এরপর কি আমি, আমার পালা? হ্যাঁ, আর তো কেউ নেই মনে হচ্ছে, সেই দেখ, এবার তোমার আচ্ছা পালা। আচ্ছা, ঠিক আছে, দেখছি আমি। আহ, আমি আজকে একটা, মিতাদি সেদিনকে বলেছিলেন, আমি আজকে একটা ওই আঞ্চলিক কবিতায় পড়ে শোনাচ্ছি। কবিতাটির নাম তেজ, কবি দেবব্রত সিংহ ঠাকুরের। আমি জামবনির কুইরিপাড়ার শিবু কুইরির বিটি সাজলি, কাগজওয়ালারা বললে অতটুকুন বললে হবে কেনে, তুমি এবারকার মাধ্যমিকে প্রথম, তোমাকে বলতে হবে আরো কিছু। টিভিওয়ালারা বললে তুমি খেদ মজুরের মেয়া, তুমি কি করে কামিন খাটে মাধ্যমিকে প্রথম হলে, সেটা তোমাকে বলতে হবে খুলে। পঞ্চায়েতের অনি বৌদি, প্রধান উপপ্রধান এমএলএ এমপি সবাই একবারই হামলে পড়ল আমাদের মাটির কুঁড়া ঘরে। জামবনি স্কুলের হেডমাস্টার
কন বিহান বেলায় টিনের আগর খুলে হাঁকে ডাকে ঘুম ভাঙায় খবরটা যখন প্রথম শুনালে, তখন মাকে জোড়ায় শুয়েছিলাম আমি। কুঁড়া ঘরের ঘুটঘুটা অন্ধকারে হেডমাস্টারকে দেখে মায়ের পাড়া আমিও চোখ কচালে হাঁ হয়ে ভালে ছিলাম। ই কি সুপুন দেখছি নাকি? স্যার বললে, এটা সুপুন লয়, সত্যি বটে। কথাটা শুনে কাঁদে ভাসাইছিলাম আমরা দু মা বেটি। আজ বাপ বাঁচে থাকলে মানুষটাকে দেখাতে পারতাম, আমি দেখাতে পারতাম বহুত কিছু। আমার বুকের ভেতরে যে তেজালো সন্ধ্যা বাতিটা জ্বালে দিয়েছিল মানুষটা, সেই বাতিটা আজকে কেমন আমাদের কুঁড়া ঘরটাকে আলো করেছে সেটা দেখাতে পারতাম। আপনারা বলছেন বটে, কথাটা শুনতে কিন্তু খুব ভালো। তোমাদের মতন মেয়েরা যদি উঠে আসে তাহলে আমাদের গোটা দেশটাই উঠে আসে। কিন্তু উঠে আসার রাস্তাটা যে এখনো তৈয়ার হয় নাই। খাড়া পাহাড়ে ওঠা যে কি জিনিস, বহুত দম লাগে, বহুত তেজ লাগে। আমি জামবনির শিবকুইরির বিটি সাঁচলি। যখন তাকে হুঁশ হচ্ছে তখন তাকে শুনে আসছি বিটি না মাটি। ঠাকুমা বলতক পরের ঘরে হিসাল ঠেলবে, তার আবার লেখাপড়া। গাঁয়ের বাবুরা বলতক, তুই কুঁইরি পাড়ার বিটি ছেলা, তোর কামিন খাটা ছাড়া গতি কি? বাপ বলতক, দেখ সাজলি, মন খারাপ করলি তো হারিয়ে গেলি। শুন, যে যা বলছে বলুক, এসব কথা এক কানে শিমালে আর এক কানে বার করে দিবি। তখন বাবুপাড়ার কুচিল দেঘরার ঘরে কামিন খাটতক মা। ক্ষয় রোগে তারসে মায়ের গতরটা ভাঙে নাই অতটা। মাঝে মাঝে জ্বর আসতো। জ্বর আনলে মা চুপচাপ এগনাতে তালাই পাতে শুয়ে থাকতো। মনে আছে, সে ছিল এক জারকালের সকাল। রোদ উঠেছিল ঝলমলানি, ঝিঙা ফুলা রোদ। আমি সে রোদে পিঠ দিয়ে গা দুলাই পড়ছিলাম ইতিহাস, ক্লাস 7-এর সামন্ত রাজাদের ইতিহাস। দেঘরা গিন্নি লোক পাঠাইছিল বার কত। মায়ের জ্বর, সে তারা শুনতে না চায়। আমাদের দিদি বুড়ি তখন বাঁচে। কুলতলায় বসে ছেঁড়া কম্বল মুড়ি দিয়ে বিড়ি ফুঁকছিল বুড়ি। শেষতক বুড়ি সেদিন পড়া থাকে উঠায় মায়ের কাজটুকুন করতে পাঠাইছিল বাবু ঘরে। পুরনো ফটক ঘেরা উঠান, অত বড় দরদালান, অত বড় বারান্দা, সব ঝাঁট পাট দিয়ে সাফ সুতরা করে আসছিলাম চললে। দেঘরা গিন্নি নাই ছাড়লে, এক গদা এটা কাটা জুটা বাসন আমার সামনে আনে ধরে দিলেন। বললাম, তোমাদের ঝুঠা বাসন আমি ধুতে নাই পারবো। বাবু গিন্নি সে কি রাগ! কি বললি? আর একবার বল দেখুনি। যতটুকুন মূল হয় তত বড় কথা। জানিস, তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই আমাদের ঝুঠা বাসন ধুয়ে আতকাল গুজারে গেল, আর তুই বললি ঝুঠা বাসন ধুতে লারবি? বললাম, তোমাদের ঝুঠা বাসন আমি ধুতে লারবো, তোমরা লোক দেখে লাওগা, আমি চললম। কথাটা বলে গটগট করে বাবু গিন্নির মুখের সামনে আমি বেড়াই চলে আইছিলাম। তা বাদে সেলিয়ে কি কাণ্ড, কি ঝামেলা! বেলা ডুবলে মাহাতোদের ধান কাটে বাপ ঘরকে আলে দুপাতা লেখাপড়া করা লাতনির ছোট মুখে বড় থুতির কথা সাত কাহন করে বলেছিল দিদি বুড়ি। মা কোনো রাগ কাড়ে নাই। আঘন মাসের সন্ধ্যা বেলায় এগনাতে আগুন জ্বালে গা হাত পা সেঁকছিল মা। এক মাথা ঝাঁকড়া কালো চুল ঝাঁকানো বাপের পেটানো পাথরের মুখটা ঝলকে উঠেছিল আগুনের আঁচে। বাপের অমন চেহারা আমি কোনো দিন দেখি নাই। বাপ সেদিন মার দিদি বুড়ির সম্মুখে আমাকে কাছকে ডাকে মাথায় হাত বুলাই গমগমা গলায় বলেছিল, যা করেছিস বেশ করেছিস। শুন, তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই করেছে কামিনগিরি।
বাবু ঘরে গতর খাটায় খাইছে, তাতে হচ্ছেটা কি? ই কথাটা মনে রাখবি, তুই কিন্তু কামিন হওয়ার লাগে জন্মাস নাই। যত বড় লাট সাহেবই হোক না কেন নে, কারু কাছে মাথা লুয়াই নিজের তেজ বিকাবি নাই। এই তেজটুকুনে লাগে লেখাপড়া শিখাচ্ছি তোকে, না হলে আমাদের পাড়া হাতা মানুষের ঘরে আর আছেটা কি? আমি জামবনির কুইরি পাড়ার শিবু কুইরির বিটি সাজলি। কবেকার সেই ক্লাস 7-এর কথা ভাবতে যাইয়ে কাগজ আওলা টিভি আওলাদের সামনে এখন কি যে বলি। তালপাতা রদ দিয়ে ঘেরা গুবুরলতার একনাতে লোকে এখন লকাকার। তার মাঝে বাঁশি বাজায় জিপ গাড়িতে চাপে আগু পিছু পুলিশ লিয়ে মন্তি আলেক ছুটে। কোথায় সাজলি কুইরি, কোথায়? বলতে বলতে বন্দুকধারী পুলিশ লিয়ে সোজা আমাদের মাটির কুড়া ঘরে। হেড স্যার বললে, প্রণাম কর সাজলি, প্রণাম কর। মন্ত্রী তখন পিঠ চাবড়ালে। পিঠ চাবড়াই বললে, তুমি কামিন খাটে মাধ্যমিকে প্রথম, তাই তোমাকে দেখতে আলম। সত্যি বড় গরিব অবস্থা। তোমাদের মতন গরিব ঘরের মেয়েরা যাতে উঠে আসে, তার লাগে আমাদের পার্টি, তার লাগে আমাদের সরকার। নাও 10,000 টাকার চেকটা এখন নাও। শোনো তো, আমরা তোমাকে আরো টাকা তুলে দেব, ফুল দেব, সম্বর্ধনা দেব। এই টিভির লোক, কাগজের লোক কারা আছেন, এদিকে আসুন। তখনই ছোট বড় কত রকমের সব ঝলকে উঠলো ক্যামেরা, ঝলকে উঠলো মন্ত্রীর মুখ। না না, মন্ত্রী লয়, ঝলকে উঠলো আমার বাপের মুখ। গনগনা আগুনের পাড়া, আগুন মানুষের মুখ। আমি তখনই বলে উঠলাম, না না, ই টাকা আমার নাই লাগবে। আর আমাকে যে ফুল দেবেন, সংবর্ধনা দিবেন, আরো দেদার টাকা তুলে দেবেন, তাও আমার নাই লাগবে। মন্ত্রী তখন ঢোক গিললে। গায়ের সেই দেঘোড়া গিন্নির বড় বেটা, সে এখন পার্টির বড় নেতা। ভিড় ঠেলে আসে, বললে, কেনে কি হয়েছে রে সাজলি? তুই তো আমাদের ঘরে কামিন ছিলি, বল তোর লাগে আমরা কি করতে পারি, বল তোর কি লাগবে সেটা খুলে বল। বললাম, আমার পাড়া শয়ে শয়ে আরো অনেক সাজলি আছে, আরো শিবু কুইরির বেটি আছে গাঁ গেরামে। তারা যতদিন অন্ধকারে পড়ে থাকবে, তারা যতদিন লেখাপড়ার লাগে কাঁদে বুলবে, ততদিন কোনো বাবুর দয়া নাই লাগবে। শুনছেন বাবুরা, ততদিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে। নমস্কার। দারুণ কবিতা। বাহ, অনেক ধন্যবাদ দারুণ। নীলা, অনেক 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 দারুণ, ধন্যবাদ দারুণ। আমার কথা রাখার জন্য। থ্যাংক খুব ইউ, সুন্দর, দারুণ খুব হয়েছে, সুন্দর, ঠিক আছে, খুব ভালো হয়েছে। রিনা খুব সুন্দর করেছো, খুব ভালো লাগলো। খুব ভালো হয়েছে। ঠিক আছে, ধন্যবাদ। দারুণ দারুণ হয়েছে, কোনো কথা হবে না। ঠিক আছে, এর পরের দিন আমি ওই আপনাদেরকে সবাইকে বলবো, দেবব্রত সিংহ ঠাকুরের মৃণালিনীর পত্র কবিতাটা একটু পড়ে রাখবেন, ওইটা একটু শোনাবার চেষ্টা করবেন। হ্যাঁ, ওটা পড়া আছে। হ্যাঁ, ওইটা একটু শুনে রাখলে সবার পড়তে মানে বুঝতে খুব সুবিধা হবে। মৃণালিনীর কি নাম? মৃণালের মৃণালিনীর, পত্র। এই সরি, মৃণালের পাত্র, এই পত্র মৃণালের পত্র, পত্র। একজন বলুন। মৃণালের পত্র, কি পত্র, করে ঠিক করে? মৃণালের পত্র। মৃণালের পত্র। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চিঠি মানে চিঠি চিঠি। পাঠাচ্ছে আর কি, মৃণাল চিঠি লিখছে। ঠিক। আর লেখা বললে দেবব্রত সিংহ ঠাকুর। হ্যাঁ, দেবব্রত সিংহ ঠাকুর আমাদের বিষ্ণুপুরের রাজ দরবারের মানুষ, উনি বিখ্যাত মানুষই একজন। হুম হুম। ওইটাই সবাই বলবে নাকি? না, বলবে না, আমি বললাম যে পড়ে রাখতে, সবাই মিলে এটা পড়বো আর কি, তখন বুঝতে পারবো সবাই মিলে। আচ্ছা আচ্ছা। আর এরপরে যে যার নিজের মতন করে কবিতা করে আসবেন। বলছি প্রশ্ন করবে নাকি? এইটা তো এর আগে অনেকবার পড়েছিলাম এখানে, কোনটা? মৃণালের পাত্র? মৃণালের পত্রটা। আচ্ছা 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 আচ্ছা, ওইটা ওই এতে এমনি খুব সুন্দর কবিতাটা। ওটা কি পরীক্ষার পড়া? না না, চিঠিটা ও লিখছে আর কি। আমাদের পড়া কি রইলো, আমাদের পড়া কি রইলো?
এটাও করে পড়তে পারেন আপনারা, আবার অন্য কবিতাও করে আসতে পারেন। ও তার মানে পড়বে, ও পরীক্ষা নেবে, প্রশ্ন ধরবে বাবা। না গো না। কবিতাটা কেমন লাগছে, কেমন মানে নিজেদের জীবনের সাথে অনেক কিছু মিলে যায়, আমাদের সমাজ জীবনের সাথে। এটা পড়ে আসবেন, ভালো লাগবে আরো। যে যার নিজের ইচ্ছা মতো করে আসবেন। বলছি সার্চ করলেই পাওয়া যাবে। হ্যাঁ, 1 বছরের কারবার, এই বছর তো আর হবে না, সামনের বছর আর কি। ঠিক বলেছো বিদিকাদি। তখন আর একটু বড় হয়ে যাবো, বিদিকাদি পরীক্ষার জন্য তৈরি হয়ে যেতে পারো, একটু বড় হয়ে যাবো বলো 1 বছর পরে। হ্যাঁ তো, সত্যি কথা, 1 বছর পরে, এবছর নয় ও বছর। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আজকে শেষ নাকি? হ্যাঁ আজকের মতন রাখছি, সবাই ভালো থাকবেন। বছরের শেষ কবিতার আসর শেষ হলো। হ্যাঁ, বছরের শেষে দেখা হলো, আবার 1 বছর পরে কবিতা পাঠ, কবিতা দেখা সব হবে আর কি। ঠিক ওকে, আছে। বছরের শেষটা সবাই ভালো কাটান। হ্যাঁ, বছরের শেষে ভালো কাটান। শেষের আগামী কবিতাটা, নতুন বছরের শেষের কবিতা তোমার খুব ভালো হয়েছে। আগামী বছর সবার ভালো কাটুক। ঠিক আছে, ঠিক আছে, টাটা। 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 হ্যাঁ, রাখছি স্যার।